আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে একটা মজার তথ্য দিই। হাসিনার এই আমলের শাসন আমল, যে প্রায় 15.5 বছর উনি ছিলেন ক্ষমতায়, এ সময় ওনার যে 4 জন ফরেন মিনিস্টার ছিল, 4 জন, ডক্টর দীপু মনি, তারপরে আবুল হাসান মাহমুদ আলী, তারপর ডক্টর এম এ মোমেন, তারপর হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ, এই 4 জন ফরেন মিনিস্টার 4 জনই কিন্তু ফরেন সিটিজেন ছিলেন। মানে এরা 4 জনই দ্বৈত নাগরিক ছিলেন, মানে বাংলাদেশের নাগরিক ছিলেন, আবার অন্য একটা দেশেরও নাগরিক ছিলেন। তারাই দায়িত্বে ছিলেন আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য। মানে অন্য রাষ্ট্রের নাগরিকরা আমার দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতেন। তারা আমাদের দেশের নাগরিকও ছিলেন, কিন্তু অন্য দেশেরও ছিলেন। অন্য দেশের কেন নাগরিকত্ব নিয়েছিলেন? কারণ তারা মনে করেছিলেন আমার দেশের চেয়ে ওই দেশটা অধিকতর তার জন্য সুবিধাজনক বসবাসের। তার বসবাসের জন্য ওই দেশটা, যে দেশে তিনি নাগরিকত্ব নিয়েছেন, সেটা বেটার। তো বেটার একটা দেশের নাগরিকত্ব উনি নিয়েছেন, তাহলে আমার দেশের ফরেন মিনিস্টার হিসাবে যখন ওই দেশের সঙ্গে কোনো রকম দ্বিপাক্ষিক আলোচনা হবে, তখন তো উনি ওই দেশেরও নাগরিক। উনি কোন দেশের পক্ষ নেবেন? দীপু মনি ছিলেন ব্রিটিশ নাগরিক বাংলাদেশের পাশাপাশি। মাহমুদ আলী সাহেব ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক, মোমেন সাহেব ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং সর্বশেষ হাসান মাহমুদ, বিখ্যাত হাসান মাহমুদ, তিনি ছিলেন বেলজিয়ামের নাগরিক। তো এই যে অন্য একটা দেশের নাগরিকত্ব নেওয়া, সেটাকে আপনার কাছে মনে হয় না যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে? হতে পারে। যখন নাকি আপনাকে জাতীয় দায়িত্বে থাকবেন, তখন এই ধরনের নাগরিকত্ব থাকা উচিত না। কিন্তু কাকে বলবেন? কে সমাধান করবে? ধরা যাক শেখ হাসিনার কথা। শেখ হাসিনার পরিবার বলতেন, বারবার বলতেন, আমি এবং আমার বোন হলো আমার মূল পরিবার। ভালো কথা, মূল পরিবার। এই পরিবারের উনি ছাড়া আর সবাই বিদেশি নাগরিক। ওনার 2 পুত্রকন্যা আমেরিকার নাগরিক, ওনার বোন ব্রিটিশ নাগরিক, ওনার বোনের 3 সন্তান, 3 জন ব্রিটিশ নাগরিক। তারা আমাদের দেশটাকে এসেছিলেন শাসন করতে, শোষণ করতে। তারা এই দেশটাকে রেখেছিলেন লুটপাটের জন্য, আর এগুলো নিয়ে জমাতেন তার নিজের দেশে। তারা যদি এই দেশকে ভালোই বাসবেন, তাহলে তো দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিতেন না। হিসাব কিন্তু সিম্পল একদম। আমি মনে করি একটা জিনিস, সেটা হলো আমাদের দেশে যত দুর্নীতি আছে, বড় বড় দুর্নীতি, এই দুর্নীতির মূল কারণ হলো এই দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব যারা আছে, যারা নাকি অন্য দেশেরও নাগরিক, আমার দেশের পাশাপাশি, এই দেশে জন্ম, এই দেশে কর্ম, কিন্তু তাদের মূল লক্ষ্য হলো অন্য দেশে যে জীবনের শেষ সময়টা আরাম আয়েশে কাটানো, অথবা এখনই যে আরাম আয়েশে কাটানো, অথবা ওই দেশটাকে অধিকতর নিরাপদ মনে করা, অধিকতর নিজের মনে করা, এরাই হলো দুর্নীতির মূল কারণ। কারণ হলো এটা, দুর্নীতি যারা করেন তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমি তো দুর্নীতি করব, তারপর তো একসময় ধরা পড়লে তো আমার শাস্তি হবে। এদের মধ্যে ভয়টা থাকে না। তারা মনে করে দুর্নীতি করবো, করে টাকাটা পাচার করে দেবো, দিয়ে ওখানে একসময় চলে যাব, আমার এরা কীভাবে ধরবে? পারবে ধরতে এই সরকার এস আলমকে? পারবে না। পারবে ধরতে আজিজ খানকে? সেটাও পারবে না। আমাদের এখানে বড় বড় ধনী যারা আছে, এদের মধ্যে বিদেশের নাগরিক না, মানে দ্বৈত নাগরিক না, এমন আপনি খুঁজেই পাবেন না। কানাডায় তো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে সেখানে নাগরিকত্ব পাওয়া যায়। কানাডার বেগমপাড়া নামে একটা বিখ্যাত এলাকায় আমরা বলে থাকি যে ওখানে নাকি সমস্ত বড় বড় যারা নাকি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনার রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, এমনকি বড় বড় আমলা, এদের সবার নাকি স্ত্রীদের নামে ওখানে বাড়ি ঘর আছে।
এবং তাদের মাধ্যমে নিয়মিত টাকা পাচার করে তারা এখানে বিশাল অঙ্কের অর্থ তারা সংগ্রহ করে রেখেছে। এখান থেকে দুর্নীতি করে যতটুকু কামানো যায় কামিয়ে শেষ মুহূর্তে সবাই তারা উড়াল দিবে ওখানে যে স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে থাকার জন্য। আমি এই জিনিসটা মনে করি যে এটাকে থামানোর এখনই উপায়। যেমন ধরেন পার্শ্ববর্তী ভারতে কিন্তু দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নাই, আপনি চাইলেও পারবেন না। আপনি যদি অন্য একটা দেশের নাগরিকত্ব নিতে চান তাহলে প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে আপনার ভারতের নাগরিকত্ব ছাড়তে হবে, তা না হলে আপনাকে দেবে না নাগরিকত্বরা। কাজে মানে পৃথিবীর যেমন যারা সিঙ্গাপুরের নাগরিক হয়েছেন আমাদের দেশ থেকে, এদেরকে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিতে হয়েছে। এখানে যে এস আলম বলেন, আজিজ খান বলেন, তারা কিন্তু সেই কাজটা করেছেন, না করলে তাদেরকে সেটা দেওয়া হতো না।